কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বৈকল্পিক পত্রিকার নিবেদন শ্রী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিকথা কেউ ভোলে না কেউ ভোলে। এই শ্রুতিগ্রন্থটি পাঠ করেছেন বৈকল্পিক পত্রিকার যুগ্ম সম্পাদক দেবাঞ্জনা দাস। শুরু হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিকথা কেউ ভোলে না কেউ ভোলে, আজ চতুর্থ পর্ব। যতীন আর আমি পড়ি এক ক্লাসে, কিন্তু আমাদের সেকশন আলাদা। ক্লাসে ছাত্র সংখ্যা অনেক, এক ঘরে কুলোয় না। তাই সেকশন এ ছাত্রটা বসে দোতলায়, বির ছাত্রেরা নিচে। যতীন বসে বি সেকশনে। ছুটির আগে দেখা হয় না। ছুটির পর একদিন দেখি যতীন গেটের পাশে দাঁড়িয়ে। কাছে যেতেই বললে, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। আজকাল তোর নতুন বন্ধু জুটেছে, তোর সঙ্গে দেখাই হয় না। কথাটা সত্যি। নতুন বন্ধু মানে নজরুল। বললাম, কি কথা বলতে ভুলে গেছিস তাই বল না। যতীন বললে, দিদি একদিন তোকে যেতে বলেছিল। বাড়ি যেতে হলে দুজনেরই এক রাস্তা। চলতে চলতে বললাম, দিদি আমাকে চিনলে কেমন করে যতীন? আমি তোর দিদিকে সেদিন প্রথম দেখলাম। পৃষ্ঠা 90। যতীন বললে, তুই দেখিসনি, হয়তো দিদি দেখেছে। তা হবে। আগে প্রায় রোজই যেতাম যতীনের বাড়ি। জিজ্ঞাসা করলাম, দিদি কি জন্যে গিয়েছিল রে ওখানে, ওই সন্ন্যাসীর কাছে? জানি না বলে সে কথাটাকে এড়িয়ে যাবার চেষ্টা করেছিল প্রথমে। তারপর পথ চলতে চলতে হঠাৎ তার কি মনে হলো কে জানে, বললে, বলতে পারি দিদি যদি কোনোদিন না জানতে পারে। যতীনের গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম। বলেছিলাম জানতে পারবে না, তুই বল। যতীন তখন চুপি চুপি বলেছিল, দিদির সংসারে সুখ নেই, দিদি তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসতে চায়। তা সন্ন্যাসী কি করবে? যতীন বলেছিল, নগেন ময়রার কাছে আমি শুনেছিলাম চকমকের মাঠে এক সাধু এসেছে। সে নাকি কত রকমের সব অসাধ্য সাধন করছে। সেই কথা দিদিকে বলেছিলাম। দিদি প্রথমে বিশ্বাস করেনি। তখন আমি নিজে গিয়ে একদিন ডেকে এনেছিলাম সন্ন্যাসীর সঙ্গে একজন লোক আছে তাকে। সে এসে বলেছিল, সাধু বাবার জন্য কিছু গাঁজা আর 5টি টাকা নিয়ে যাবেন মা। বাবার কাছ থেকে আমি কিছু মন্ত্র দেওয়া ভস্য চেয়ে নিয়ে আপনাকে দিয়ে দেব। সেই ভস্য আপনি আপনার স্বামীর খাবারের সঙ্গে মিশিয়ে দেবেন, তারপর দেখবেন মজা। আপনাদের ছাড়াছাড়ি যদি না হয় তো আমাকে 5 জুতো মারবেন। তাই 1 টাকার গাঁজা আর 5টি টাকা নিয়ে দিদি গিয়েছিল সেদিন। শুনলাম মন্ত্র দেওয়া ভস্য নাকি দিদি সেদিন নিয়ে এসেছে। রাস্তার ধারেই একতলা বাড়ি যতীনদের। কতদিন গেছি সেখানে। জানতাম যতীনের এক দিদি আছে, আর একটি বোন আছে যতীনের চেয়ে ছোট, কিন্তু কোনোদিন তাদের আমি চোখে দেখিনি। সেদিন দিদিকে প্রথম দেখলাম চকমকির মাঠে সেই গাছতলায়। পৃষ্ঠা 91। দোরের কড়া নাড়তেই চাকর এসে দোর খুলে দিলে। ছোট ছোট কয়েকটা মুরগির বাচ্চা ঘুরে বেড়াচ্ছিল। আমাদের দেখেই ছুটে পালালো। সুমুখের ঘরখানি যতীনের ঘর। পুরনো ভাড়াটে বাড়ি, কিন্তু এমনই পরিপাটি করে সাজানো, পুরনো বলে মনেই হয় না। দরজায় জানলায় পর্দা খাটানো, টেবিল চেয়ার খাট আলমারি সবকিছু একেবারে নতুনের মতো। ঘরে ঢুকেই বললাম, ডাক দিদিকে। যতীন আমার কথাটার জবাব দিলে না। বই খাতা নামিয়ে ভেতরে ঢুকে পড়ল। ভাবলাম দিদিকে ডাকতে গেল। সন্ধ্যার অন্ধকারে লণ্ঠনের আলোতে যে দিদিকে দেখেছি অপরূপ সুন্দরী, আজ সেই দিদিকে দেখব দিনের আলোয়। সাগ্রহে প্রতীক্ষা করছি দূরের দিকে তাকিয়ে। খানিক পরে দেখি ইয়াসিন ঘরে ঢুকলো চা নিয়ে। চা আর একটা গরম আলুর চপ। জিজ্ঞাসা করলাম, দিদি কোথায় রে ইয়াসিন? ইয়াসিন বললে, দিদিমণি তো এখানে নেই বাবু। সে কি? তবেই তো যতীন বললে। কি বললে যতীন? বলতে বলতে যতীন ঘরে ঢুকলো। বললাম, দিদি এখানে নেই। যতীন বললে, না, 4 দিন আগে চলে গেছে প্রসাদপুরে। তবে যে বললি দিদি আমাকে ডেকেছে। যাবার আগে ডেকেছিল। বললাম তো তোকে বলতে ভুলে গেছি। বললাম, কই, আগে তো সে কথা বললি না। যতীন বললে, বললে কি করতিস? আসতিস না? আসবো না কেন? কিন্তু মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল। যতীন বললে,
আসছে রবিবার আমি যাব দিদির কাছে, তুই যেতে পারিস আমার সঙ্গে। পৃষ্ঠা 92। সোম মঙ্গল দুদিন কিসের যেন ছুটি ছিল, বললাম যাব। যতীন বললে সকালে আসিস আমাদের বাড়িতে, 7টায় ট্রেন। সেই কথাই রইল, রবিবার সকালে যতীনের সঙ্গে আমি প্রসাদপুর যাব। সঙ্গে যদি নিয়ে যেতে পারি নজরুলকে তাহলে বেশ মজা হয়। বললাম গে নজরুলকে, তোমাকে যেতেই হবে। নজরুল রাজি হয় না কিছুতেই, নানা রকমের ওজোর আপত্তি। কখনো অ্যালজেব্রাটা দেখিয়ে বলে এই দেখো এই এতগুলো অঙ্ক কষতে হবে, কখনো বলে ইংরেজিতে 3টে এসে লিখতে হবে ছুটিতে, হোম টাস্ক এই তো। বুঝলাম সব বাজে কথা, যাবার ইচ্ছা নেই। বাধ্য হয়ে আমাকে একাই যেতে হলো। ভাগ্যিস একা গিয়েছিলাম, সেখানে গিয়ে বুঝলাম সে কথা। জংশন স্টেশন থেকে মাত্র মাইলখানেক পথ। আজকাল মোটর বাস, সাইকেল, রিক্সা, কত রকমের কত যানবাহন, যেখানে যাবেন পৌঁছে দেবে, পকেটে পয়সা থাকলেই হলো। কিন্তু তখনকার দিনে স্টেশনটাও এত বড় ছিল না, এত গাড়ি ঘোড়াও ছিল না। লোকজন সব পায়ে হেঁটেই যাওয়া আসা করত। ট্রেন থেকে নেমে গল্প করতে করতে যতীন আর আমি কখন যে প্রসাদপুরে এসে গেছি বুঝতেই পারিনি। দূরে গ্রাম দেখা যাচ্ছে, লোকালয় থেকে দূরে অনেকখানি জায়গা জুড়ে চমৎকার একটি বাংলো বাড়ি, কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, চারিদিকে বড় বড় আম আর অর্জুনের গাছ। জায়গাটা যেমন নির্জন তেমনই মনোরম। হাওয়া এসে লাগছে গাছের ডালে, কত রকমের কত পাখির ডাক শোনা যাচ্ছে। পৃষ্ঠা 93। কাঁকড় পাথরের ডাঙায় ভরা এই কয়লা কুঠির দেশ, ফুল এখানে খুব কমই পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বিচিত্র ব্যাপার এই যে বাড়িটার সামনে গেটের কাছাকাছি যেতেই ফুলের সমারোহ দেখে থমকে থামতে হলো। দেখলাম সম্মুখের অনেকখানি জায়গা জুড়ে বাগান, আর সেই বাগান আলো করে ফুটে আছে বড় বড় গাঁদা আর ডালিয়া। কিরে তোরা ওখানে দাঁড়িয়ে রইলি যে, আয়। মুখ ফিরিয়ে দেখি দিদি এসে দাঁড়িয়েছে। এলো চুল পিঠের ওপর ফাঁস দিয়ে বাঁধা, পরনের শাড়িটা আটসাট করে কোমরে জড়ানো। সেদিন চকমকির ডাঙার সেই বড় বটগাছের তলায় সন্ন্যাসীর আস্তানায় যাকে দেখেছিলাম এই যেন সে মেয়ে নয়। বললাম ফুল দেখছি। দিদি বললে পরে দেখবি, আয়। কাছে যেতেই বললে সারাদিন একা একা কি আর করব, একটা মালি রেখে ওই সব করেছি। মনে হলো দিদি যেন কাজ করতে করতে উঠে এসেছে। ঠিক তাই। বললে তোদের জন্য রান্না করছিলাম। বললাম আমরা আসবো জানলেন কেমন করে? যতীন চিঠি লিখেছিল, দুঃখকে আনতে পারলে না? বললাম এলো না। দিদি বললে জানি আসবে না। বাড়িতে অনেকগুলো ঘর, প্রতিটি ঘর এমনভাবে সাজানো দেখলে মনে হয় মস্ত বড় লোকের বাড়ি। যে ঘরে আমাদের নিয়ে গিয়ে বসালে সে ঘরে ধুলো মাখা জুতো পায়ে দিয়ে বসতে কেমন বাঁধো বাঁধো ঠেকছিল। দিদি আমার কাছে এগিয়ে এলো, বললে তুমি এসেছো, আমার এত আনন্দ হচ্ছে, বসো তোমাদের আগে চা খাওয়াই। পৃষ্ঠা 94। দিদি বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে। যতীন বললে রান্না করছিলে কেন, জোসেফ নেই? দিদি বললে আছে, জোসেফ আছে, কালীচরণ আছে, আমি তাদের দেখিয়ে দিচ্ছিলাম। আজ তো আবার তিনি আসবেন। যতীন জিজ্ঞাসা করলে কখন? তার কি কোনো ঠিক ঠিকানা আছে? দুঃখ যখন ছিল ঠিক সময়ে টেনে আনতো। বলেই দিদি ঘর থেকে বেরিয়ে গেল। যতীনকে জিজ্ঞাসা করলাম কার কথা হচ্ছে? যতীন বললে জামাইবাবুর কথা। যাক, তাহলে দেখা হবে সেই মানুষটির সঙ্গে। বাড়িতে ঢুকে অবধি কানে আসছিল পিয়ানোর আওয়াজ। মনে হচ্ছিল কাছাকাছি কোনো ঘরে বসে কে যেন টুংটুং করে পিয়ানো বাজিয়ে চলেছে। মুখ হাত ধুতে গিয়ে একটা ঘরের দিকে তাকিয়ে দেখি পিয়ানোর সামনে পিছন ফিরে বসে আছে একটি মেয়ে। মুখখানা না দেখা গেলেও বুঝতে দেরি হলো না মেয়েটি ইংরেজ। একদৃষ্টে তাকিয়ে দেখছি, যতীন আমাকে সেখানে দাঁড়াতে দিলে না, তাড়াতাড়ি টেনে নিয়ে চলে গেল। জিজ্ঞাসা করলাম কে এই মেয়েটি? বললে পরে বলবো। খাবার জন্য আলাদা ঘর, ঘরের মাঝখানে মার্বেল পাথরের টেবিল, চারিদিকে চেয়ার, ওইখানেই ওরা খায়। কিন্তু শুধু আমার জন্য কিনা জানি না, সেদিন দেখলাম মেঝের ওপর আসন বিছিয়ে দিদি আমাদের বসে বসে খাওয়ালে। সে আদর সে যত্ন ভোলবার নয়। আমারও ভাই নেই, বোন নেই, মা নেই,
একটুখানি স্নেহ ভালোবাসার ছোঁয়া পেয়ে ভাবপ্রবণ মন আমার গলে জল হয়ে গেল। যতীনের দিদি মনে হলো যেন আমারও দিদি। দিদিও বললে, একটা ভাই ছিল, আজ মনে হচ্ছে যেন দুটো হলো। পৃষ্ঠা 95। সে কথা দিদি তার জীবনের শেষ দিন পর্যন্ত রেখেছিল। যতীনের মতো আমিও তার ভাই হয়ে গিয়েছিলাম। আজ আর ইহজগতে তাদের কোথাও খুঁজে পাবো না। যতীনও নেই, দিদিও নেই, কিন্তু এই দুটি মানুষের অবিচ্ছিন্ন সংস্পর্শে আমি যে অমৃতের আস্বাদ পেয়েছিলাম, আজও আমার কাছে তা অম্লান হয়ে আছে। নজরুলের খবর নিতে গিয়ে আমি এই দিদিকে পেলাম। শুধু দিদির কথা নিয়েই বিরাট একটা উপন্যাস লেখা চলে। অসামান্য রূপ আর গুণ নিয়ে জন্মগ্রহণ করেছিল এই নারী। কি বিচিত্র অদ্ভুত জীবনের কাহিনী তার। সময় পাই তো পরে বলবো সে কথা। দুপুরে খাওয়া দাওয়ার পর দিদির ঘরে গিয়ে বসলাম। যতীন শুয়ে পড়ল দিদির খাটের ওপর। আমি বসে বসে একখানা বই পড়ছিলাম। দিদি খেয়ে এসে বললে, আজ আর তোমাদের যেতে দিচ্ছি না, তুমিও শুয়ে পড়ো। বললাম, দিনে আমি ঘুমোই না। যতীনের নাক ডেকে উঠল। দিদি বললে, ওমা, যতীন ঘুমিয়ে পড়ল। ঘুমোক বলেই দিদি চলে যাচ্ছিল। কিন্তু যে কথা জানবার জন্য আমি এখানে এসেছি, সে কথা জিজ্ঞাসা করব কখন? এই তার উপযুক্ত সুযোগ ভেবে ডাকলাম, দিদি। দূরের কাছে ফিরে দাঁড়ালো দিদি। কি রে? বললাম, একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে। আপনি আপনি করিস নে বাবু, নে কি বলবি বল। হাসতে হাসতে দিদি তার খাটের ওপর চেপে বসল। জিজ্ঞাসা করলাম, নজরুল মানে তোমাদের দুখু কি করতো এখানে? দিদি সে কথার জবাব না দিয়ে আমাকেই পাল্টা জিজ্ঞাসা করে বসল, ও আজকাল স্কুলে পড়ছে না? পৃষ্ঠা 96। বললাম, হ্যাঁ, খুব ভালো ছেলে। ডবল প্রমোশন পেয়ে দুটো ক্লাস ডিঙিয়ে একেবারে সেকেন্ড ক্লাসে চলে এসেছে আমাদের সঙ্গে। ও তো শিয়ারশোলে, আর তোরা রানীগঞ্জে। তোর সঙ্গে খুব ভাব হয়েছে বুঝি? বললাম, হ্যাঁ, ওদের বোর্ডিং আমাদের বাগানের পাশেই। কি সুন্দর কবিতা লেখে দিদি, তুমি যখন যাবে রানীগঞ্জে তখন দেখাবো। দিদি বললে, গানও গাইতে পারে? বললাম, হ্যাঁ, নিজেই লেখে নিজেই গায়। দিদি বললে, গান প্রথমে সে গাইতে চাইতো না। গাইতে বললেই লজ্জায় মাথা হেঁট করে বসে থাকতো। বলতো, আমার গলা ভালো নয়। তারপর লজ্জা যখন ভেঙে গেল তখন আবার থামতে চাইতো না। কিন্তু যে কথাটি আমি জানতে চাই সেটা যে দিদি বলতে চাইছে না কিছুতেই। যতবার জিজ্ঞাসা করি ততবারই অন্য কথা বলে চাপা দেয়। জানবার এইটাই উপযুক্ত সময়। যতীন তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। দিদির হাতে কোনো কাজ নেই। জামাইবাবু এলে হয়তো কথাই বলতে পারবো না। তাই আবার আমি দিদিকে বললাম, বলো না দিদি, নজরুল কেমন করে এখানে এসেছিল আর চলেই বা গেল কেন? দিদি বললে, ও কি ওই কাজ করবার জন্য জন্মেছে, আর আমরাই বা রাখবো কেন? তারপর অনেক কষ্টে দিদির কাছ থেকে যেটুকু আমি জেনেছিলাম তা এই। দিদির স্বামী ব্রাঞ্চ লাইনের গার্ড সাহেব। গাড়ি নিয়ে ডিউটিতে বেরিয়েছেন। শীতকালের রাত্রি। গাড়ি দাঁড়ালো গিয়ে একটা স্টেশনে। কয়লা কুঠির দেশ। কয়লা ভর্তি গাড়ি দাঁড়িয়ে আছে সাইডিং লাইনের ওপর। সেগুলো টেনে এনে জুড়তে হবে গাড়ির সঙ্গে, তারপর গাড়ি ছাড়বে। অনেকক্ষণ বসে থাকতে হবে চুপচাপ। পৃষ্ঠা 97। লাইনের ধারে অনেকখানি জায়গা জুড়ে একটা আম কাঁঠালের বাগান। সেই বাগানেই একটা গাছের নিচে চট বিছিয়ে কতকগুলো লোক গানের আসর জমিয়েছে। হারমোনিয়াম বাজছে, ঢোল বাজছে, ঝুমুরের সুরে কবি গান হচ্ছে। মন্দ লাগছে না শুনতে। গার্ড সাহেব তার কামরা থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই দিকে। গোটা কতক লণ্ঠন জ্বলছে টিমটিম করে, আর দুদিকে দুটো কাঁচা কয়লার গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একটা অর্জুন গাছে হেলান দিয়ে গার্ড সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছেন। শুনতে শুনতে তন্ময় হয়ে গেলেন। দেখলেন দলের মাঝখানে বসে জোয়ান যে ছেলেটি ঢোলক বাজিয়ে গান গাইছে তারই কৃতিত্ব যেন সবচেয়ে বেশি। মাথায় ছোট ছোট চুল, গায়ে একটা হাতকাটা জামা, পরনে খাটো ধুতি, হাসি যেন মুখে তার লেগেই আছে। দুটো গান শেষ হলো। ছেলেটি উঠে দাঁড়ালো, বললে, চললাম। সবাই তাকে ধরে বসলো। আর একটু থাকো। ছেলেটি থাকলো না, বেরিয়ে যাচ্ছিল গার্ড সাহেবের পাশ দিয়ে।
গার্ড সাহেব তার হাতটা চেপে ধরলেন। ছেলেটি হকচকিয়ে থমকে থামল, মাথাটা একটু দুলিয়ে মুখ ফিরিয়ে দাঁড়ালো, শুধু সাহেবের মুখের দিকে তাকিয়ে রইল। বড় বড় ঢলঢলে চোখ, চওড়া বুকের ছাতি, দেখে মনে হলো ছেলেটি রীতিমতন ঘাবড়ে গেছে। মুখ দিয়ে কথা বেরুচ্ছে না। পাড়া গাঁয়ের ছেলে, সাহেব ভীতি থাকা তখনকার দিনে স্বাভাবিক, যদিও গার্ড সাহেবের গায়ের রং দেখলে সাহেব সাহেব মনে হয় না। সাহেব বললেন, তুমি এ দলের নও তাহলে? না। কি নাম তোমার? দুখু মিয়া। ভালো নাম নজরুল ইসলাম। পৃষ্ঠা ৯৮। মুসলমান? আগে হ্যাঁ। সাহেব তার বুকে একটা থাপ্পড় মেরে বললেন, বাহ। বাসুদেব হারমোনিয়াম বাজাচ্ছিল, ঘাড় ফিরিয়ে দেখেছে ব্যাপারটা। দুখুকে সাহেবে ধরেছে। মানুষকে বাঘে ধরলেও মানুষ বোধহয় এতটা বিচলিত হয় না। ধর্মর করে আসর ছেড়ে ছুটে এলো বুড়ো বাসুদেব। সাহেবের কাছে এসে হাত জোর করে বললে, দল আমার হুজুর, ও শুধু গান লেখে, পালা লিখে আর সুর দিয়ে দেয়। যা বলতে হয় আমাকে বলুন, আমরা তো রেলের বাউন্ডারি ছেড়ে দূরে বসেছি হুজুর। বাসুদেব ভেবেছিল বুঝি কোনো বেআইনি কাজ তারা করে ফেলেছে, যার জন্য সাহেব ধরেছে দুখু মিয়াকে। সাহেবের বেশ মজা লাগলো। বললেন, তা গাঁ ছেড়ে এসে এখানে আসর বসালে কেন? বাসুদেব বললে, গায়ের ছোড়াগুলো ভারী গোলমাল করে হুজুর, আর এই জায়গাটা বেশ নিরিবিলি। তবে সত্যি কথাটা বলি হুজুর আপনার কাছে, শুনুন। মদনের দোকান ঘরের পাশে যে টিনের চালাঘরটা আছে, ওইখানে আমরা আসর বসাচ্ছিলাম। বেশ চলছিল। মদন মাঝে মাঝে বলছিল বটে, তোমরা অন্য কোথাও দেখো ভাই, আমার বউ বেটি ঘরের কাজকর্ম ছেড়ে তোমাদের গান শুনতে বসে যায়, রাত্রিরে ভালো করে রান্না পর্যন্ত করে না। কথাটা আমি গ্রাহ্যই করিনি। কিন্তু পরশু হলো কি, মদনের বড় মেয়েটা দুখিলি পান আমাদের এই দুখু মিয়ার হাতে গুঁজে দিয়ে বলে কিনা, এসো দুখু, মোড়ল পুকুরের ঘাটে বসে আমাকে তোমার সেই গানটা শিখিয়ে দেবে এসো। ব্যাপারটা মদন দেখে ফেললে, ব্যাস। তাই না দেখে মেয়েটাকে মদন হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে লাগালে বেধড়ক মার। এরপর আমরা আর সেখানে যেতে পারি কই, আপনি বলুন হুজুর? অথচ দুটো বায়না মহড়া। পৃষ্ঠা ৯৯। না দিলেই নয়, তাই নিরিবিলি এইখানে এসে বসেছি হুজুর। আপনি একটু হুকুম দিয়ে দিন, আজকের দিনটা আর কালকের দিনটা, ব্যাস। তারপর আমরা আমাদের জায়গা দেখে নেব। রেল লাইন ছাড়িয়ে অনেকটা দূরে বাগানে বসে গাইছে তারা, হুকুমের দরকার হয় না। তবু গার্ড সাহেব বললেন, আচ্ছা যাও, হুকুম দিলাম, কিন্তু তুমি আমার সঙ্গে এসো। এই না বলে নজরুলকে নিয়ে গার্ড সাহেব তার ট্রেনের কামরায় এসে উঠলেন। বললেন, এই যে তুমি ওদের কাজ করে দাও, এর জন্য ওরা তোমাকে কি দেয়? নজরুলের মুখে আবার সেই হাসি। দেবে আবার কি, শখের দল তো। তোমার বাড়ির অবস্থা বুঝি খুব ভালো? মাথা হেঁট করে ঘাড় নেড়ে নজরুল বললে, না। সাহেব জিজ্ঞাসা করলেন, কাজকর্ম কিছু করবে? নজরুল বললে, পেলে তো করি, দিন না একটা। সাহেব বললেন, আমার সঙ্গে থাকতে হবে। থাকবো। গান শোনাতে হবে? শোনাবো। ব্যাস, সেই দিনই কাজ পেয়ে গেল নজরুল। রাত্রে বাড়ি পর্যন্ত গেল না। বাসুদেবকে বলে দিলে, মাকে বলে দিও আমি একটা কাজ পেয়েছি। চমৎকার কাজ। রেল স্টেশন থেকে প্রসাদপুরের বাংলো মাত্র মাইল দেড়েক পথ। এই মাইল দেড়েক কাঁচা রাস্তার ওপর দিয়ে গার্ড সাহেবকে নিয়ে বাড়ি পৌঁছে দেওয়া। এই হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ, টিফিন ক্যারিয়ারে খাবার ভর্তি করে প্রসাদপুরে নিয়ে আসা। তৃতীয় কাজ, একদিন অন্তর ট্রেনে চড়ে আসানসোল যাওয়া আর সেখান থেকে বিলিতি মদ কিনে আনা। পৃষ্ঠা ১০০। আরেকটি কাজ ছিল তার, গার্ড সাহেবকে গান শোনানো। সে কাজ করবার সময় অবশ্য তার ছিল প্রচুর, কিন্তু গার্ড সাহেবের অবসর ছিল না শোনবার। তবু একদিন নিশার ঝোঁকে সাহেব বলতেন, শোনাও দেখি তোমার একখানা গান। গান তো সে গাইতেই চায়, কিন্তু বাজাবার যন্ত্র কোথায়? যন্ত্র আছে প্রসাদপুরের বাংলোয়, হারমোনিয়াম আছে, পিয়ানো আছে। সাহেব বলেছিলেন, তাহলে কি প্রসাদপুরে গিয়ে তোমার গান শুনতে হবে নাকি? গাইতে যখন বলেছেন তখন গাইতেই হবে। বুক বাজিয়ে টেবিল বাজিয়ে নজরুল শোনাতো তার গান। কিন্তু না, এরকম করে গান গেয়েও সুখ নেই, শুনেও সুখ নেই। সাহেব কিন্তু তাইতেই খুশি। নজরুলকে তখন তিনি সত্যিই ভালোবেসে ফেলেছেন।
বলতেন, ভালো করে বাজনা বাজিয়ে মেম সাহেবকে একদিন শুনিও তোমার গান, সেই দিন আমিও শুনব। একদিন কেন, মেম সাহেব অনেক দিন শুনেছে তার গান, কিন্তু প্রসাদপুরের বাংলোয় প্রকৃতিস্থ অবস্থায় সাহেবকে পাওয়া গেল না কোনো দিন। কাজেই বাজনার সঙ্গে নজরুলের গান তার শোনাও হলো না। রেলের ফিরিঙ্গি কর্মচারীদের জন্য কয়েকটি বাংলো ছিল জংশন স্টেশনে। তাদেরই একটিতে থাকত এক আধবুড়ো সাহেব আর তার তৃতীয় পক্ষের স্ত্রী। এইখানেই ছিল গার্ড সাহেবের আড্ডা। রেলের ডিউটি শেষ হবা মাত্র সাহেব একরকম ছুটতে ছুটতে এসে হাজির হতেন এই বাংলোর ফটকে। ডাকতেন, পল। ডাকবা মাত্র ভেতর থেকে শোনা যেত, কামিং। পৃষ্ঠা 101। বাংলোর ভেতর থেকে ছুটে বেরিয়ে আসতো হয় পল, নয় তার স্ত্রী নোরা। নোরা আলু ভেজে, ডিম ভেজে, কোনো দিন বা মাংস রান্না করে টেবিল সাজিয়ে বসে থাকত। গার্ড সাহেব গিয়ে বসতেন তাদের সঙ্গে। তারপর তাঁর চামড়ার সুটকেসটি খুলে বের করতেন বিলিতি মদের বোতল। শুরু হতো তাদের মদ্যপান। নোরা 2-1 পেগ খেয়েই উঠে পড়ত। পল অবশ্য তার চেয়ে একটু বেশি খেত, কিন্তু আমাদের গার্ড সাহেবের খাওয়া আর শেষ হতে চাইতো না। একাই বসে বসে পেগের পর পেগ চালিয়ে যেতেন। এখন যদি বা একটু সংযত হয়েছেন, আগেকার দিনে কারো নিষেধ বারণ তিনি শুনতেন না। যতক্ষণ না বেহুঁশ হয়ে টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়তেন, ততক্ষণ সমানে চলত তার মদ্যপান। পল ও নোরা এক একদিন ভারী বিপদে পড়ত। দুজনে ধরাধরি করে অতি কষ্টে তার সেই বিরাট দেহটিকে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিত। সকালে ঘুম ভাঙতেই দিব্যি ভালো মানুষটির মতো মুখ হাত ধুয়ে 1 কাপ চায়ের জন্য টেবিলের ধারে চুপটি করে বসে থাকতেন। নোরা নিজের হাতে চা তৈরি করে এনে এক একদিন জিজ্ঞাসা করত, আচ্ছা বলতে পারো মিস্টার ঘোষ, এইরকম করে মদ খেয়ে তুমি কি আনন্দ পাও? গার্ড সাহেব বলতেন, ওসব কথা আমাকে জিজ্ঞাসা করো না নোরা, বলতে পারবো না। নোরা অবশ্য কিছু কিছু জানতো, পলের কাছ থেকে শুনেছে। গার্ড সাহেবরা 4 পুরুষ ধরে খ্রিস্টান, তবু তাদের বংশের কেউ কোনোদিন একটা ইংরেজ মেয়ে বিয়ে করে ঘরে আনেনি। খাস ইংরেজ না হোক, অন্তত পক্ষে ফর্সা একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েও যদি আসতো, তো গায়ের চামড়াটা তাদের এত কালো হতো না। তাই তিনি মনে মনে, পৃষ্ঠা 102, প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে যদি করতে হয় তো মেম বিয়ে করবেন। তার পিতামহের ছিল বিরাট কাঠের কারবার। মৃত্যুর পর তার সেই কারবার সমেত প্রচুর ধন সম্পত্তি রেখে তিনি মারা যান। গার্ড সাহেবের বাবা ছিলেন অন্য ধরনের মানুষ। কারবার তিনি চালাতে পারলেন না। নগদ টাকা দিয়ে বেচে দিলেন এক চীনা ভদ্রলোককে। বাপের মৃত্যুর পর গার্ড সাহেবের হাতে এলো অনেক টাকা। তখন তিনি যুবক, দামি দামি স্যুট পরেন, রেল কোম্পানির ইউরোপিয়ান কোয়ার্টারের আশেপাশে ঘুরে বেড়ান, অ্যাংলো ইন্ডিয়ান বখাটে ছেলে মেয়েগুলোর সঙ্গে আড্ডা মারেন, আর নিজের গায়ের কালো রংটার জন্য আফসোস করেন। দুটো জিনিস তখন তার খুব ভালোভাবে রপ্ত হয়ে গেছে, ভুল ইংরেজিতে ফরফর করে কথা বলে যাওয়া আর প্রত্যহ নিয়মিতভাবে একটু একটু করে মদ খাওয়া। তাদের আদি বাড়ি ছিল সাহেবগঞ্জে। সেইখানেই এক ইউরোপিয়ান রেলওয়ের ইঞ্জিনিয়ার দয়া করে তাকে রেলের চাকরিতে ঢুকিয়ে দিয়েছিলেন। কৃতজ্ঞতার সে ঋণ অবশ্য তিনি পরিশোধ করবার চেষ্টা যে করেননি তা নয়। সেই ইঞ্জিনিয়ারের যুবতী কন্যাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে তুলেছিলেন আসানসোলে পলের বাসায়। পল তখন সেখানে সামান্য এক ফিটার মিস্ত্রির কাজ করত। নিতান্ত নিরীহ বেচারা পল তার এই বন্ধুর মতলব বুঝতে পেরে সাবধান করে দিয়েছিল মেয়েটিকে। সেই রাত্রেই মেয়েটি আমাদের সাহেবের গালে একটি চড় মেরে কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিল তার বাবার কাছে। সেই লজ্জায় তিনি জলের দামে বিক্রি করে দিয়েছিলেন সাহেবগঞ্জের বাড়ি ঘরদোর, যা কিছু ছিল সব। সাহেবগঞ্জের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে তিনি বদলি হয়ে এলেন আসানসোলে। সেখান থেকে এই কোল ডিস্ট্রিক্ট অন্ডালের এই ব্রাঞ্চ লাইনের গার্ড। ভেবেছিলেন এইখানে একটি বাড়ি তৈরি করে এবার ভালো মানুষের মতো বাস করবেন। তৈরি করলেন প্রসাদপুরের এই বাংলো। গৃহ হলো, কিন্তু গৃহিণী কোথায়? প্রাণপণে চেষ্টা করতে লাগলেন গার্ড সাহেব। চেষ্টার ফল ফলল অচিরেই। পৃষ্ঠা 103। ফিরিঙ্গি বন্ধু আর বান্ধবী জুটল অনেকগুলি। জলের মতো টাকা খরচ হতে লাগলো।
আর টাকার লোভে গৃহিণী একজন এলেন সাদা চামড়া অ্যাংলো ইন্ডিয়ান। কিন্তু বেশি দিন তিনি রইলেন না। 3-4 মাস পরেই শুরু হলো তাদের ঝগড়াঝাটি। 6 মাসের ভেতরেই সব খতম। এইখানেই শেষ নয়, তারপরেও এসেছিল আরও 2টো মেয়ে। পল তাদের দেখেই বলেছিল এরা পালাবে। একটা পালিয়েছিল 1 মাস পরে, আর একজন ছিল 3 মাস। পল তখনই বলেছিল, তুমি একটি বাঙালি মেয়েকে বিয়ে করো গোস, বাঙালি মেয়েরা অনেক ভালো। সাহেব বলেছিলেন, তোমার নোরা তো বাঙালি নয় পল। বাঙালি না হলেও নোরার জন্য পল যা করেছে আর কেউ তা করতো বলে মনে হয় না। পল যখন নোরাকে বিয়ে করে, নোরার সঙ্গে তখন তার প্রথম পক্ষের একটি মেয়ে। মেয়েটির বয়স তখন 9 বছর। মেয়েটি দেখতে সুন্দরী কিন্তু বিকলাঙ্গ। বসে যখন থাকে তখন কিছু বুঝতে পারা যায় না, কিন্তু উঠে দাঁড়ালেই দেখা যায় কোমরটি বাঁকা, পা দুটি ঠিক জায়গায় পড়ে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। নোরা ভেবেছিল এই মেয়েটি যতদিন তার সঙ্গে থাকবে ততদিন কেউ তাকে বিয়ে করবে না। কেনই বা করবে? একে পরের মেয়ে, তার উপর বিকলাঙ্গ। তাই নোরা তখন ছোট ছোট ছেলে মেয়েদের পড়িয়ে মেয়েটিকে অতি কষ্টে মানুষ করছিল। বিয়ের আগে নোরা তাই পলকে বলেছিল, বিয়ে তুমি আমাকে করছো বটে, কিন্তু আমার এই খোঁড়া মেয়েটাকে কতদিন তুমি সহ্য করবে জানি না। পল কিন্তু তাকে সত্যিই সহ্য করেছে। 9 বছরের ছোট সেই মেয়েটি আজ 17 বছরের যুবতী। পলের ধারণা নোরা সেই কৃতজ্ঞতার ঋণ পরিশোধ করছে, নইলে তার সংসারে এত কষ্ট সহ্য করে নোরা হয়তো এতদিন থাকতো না। যদিও সে অনেক দিন আগের কথা, তবু পলের উপদেশ গার্ড সাহেবের পৃষ্ঠা 104 বোধহয় মনে ধরেছিল। কিন্তু তাদের বাঙালি খ্রিস্টান সমাজটাকে তিনি চেনেন। সুন্দর ছেলে যদি বা পাওয়া যায়, সুন্দরী মেয়ে সেখানে দুর্লভ। কাজেই 2-1 জায়গায় চেষ্টা করে গার্ড সাহেব সে আশা পরিত্যাগ করেছিলেন। কিন্তু হঠাৎ একেবারে অপ্রত্যাশিতভাবে সংবাদ পেয়ে গেলেন একটি পরমা সুন্দরী মেয়ের। তারপর কেমন করে কে জানে, হয়তোবা তার বাইরের চাকচিক্য আর টাকার জোরেই তাকে বিয়ে করে তিনি ঘরে নিয়ে এলেন। প্রসাদপুরের বাংলোর চেহারা গেল ফিরে। কাউকে অবশ্য না জানিয়েই বিয়েটা তিনি করেছিলেন। পল আর নোরা বউ দেখতে চাইলে। লোলা জেদ ধরে বসল সেও দেখবে, কিন্তু লোলার পক্ষে প্রসাদপুর পর্যন্ত হেঁটে যাওয়া অসম্ভব। সাহেব একখানা ঘোড়ার গাড়ি নিয়ে এলেন রানীগঞ্জ থেকে। সবাই গিয়ে বউ দেখে এলো। নতুন করে আবার একটা উৎসবের আয়োজন করেছিলেন সাহেব। তা উৎসব করবার মতো বউ তিনি এনেছেন বাড়িতে, তাতে আর সন্দেহ রইল না কারো। পল বলেছিল, এবার তুমি মদ্যপানের অভ্যেসটি একেবারে ছেড়ে দাও মিস্টার গোস। গোস সেদিন বলেছিলেন ছেড়ে দেবেন, ভগবানের নামে প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু সে প্রতিজ্ঞা তাঁর রইল কোথায়? পলের বাড়িতে প্রতিদিন নিয়মিত বসতে লাগলো তাঁর মদ্যপানের আসর। পৃষ্ঠা 104 গার্ড সাহেবকে চটাতে ভয় হয়, অথচ মদ্যপানের কথা বললেই সাহেব চটে যান। সাহেব বলেন, ওই তো একটা ছেলে আমার সঙ্গে যায় রোজ। আমি মাতাল হয়ে কি না ওকে জিজ্ঞাসা করো। দুখু দুখু। পৃষ্ঠা 105 অন্য সময়ে না হোক, অন্তত এই সময়টায় দুখু মিয়াকে কাছাকাছি কোথাও থাকতে হয়। সাহেবের চামড়ার ব্যাগটি হাতে নিয়ে তার সঙ্গে সঙ্গে যেতে হবে প্রসাদপুরের বাড়িতে। পলের বাংলোটি ছোট, কাছাকাছি থাকতে হলে বাংলোয় উঠবার সিঁড়ির একটা ধাপে বসে থাকতে হয় দুখুকে। তাই সে থাকতো। কিন্তু কয়েকদিন হলো বাইরে বেশ ঠান্ডা পড়েছে। পাশেই লোলার ঘর। লোলা সেদিন নিজেই তাকে ডেকে বলেছে, বাইরে কেন বসে আছো দুখু, ভেতরে এসে বসো। সেদিন থেকে নজরুল লোলার ঘরে গিয়ে বসে, লোলার সঙ্গে গল্প করে। চমৎকার বাংলা বলে লোলা। সাহেবের ডাক শুনেই নজরুল ছুটে বেরিয়ে গেল লোলার ঘর থেকে। জিজ্ঞাসা করলে, কি বলছেন? সাহেব যেন কি বলতে যাচ্ছিলেন, পল তাকে থামিয়ে দিলে। বললে, না কিছু বলেননি, তুমি যাও। নজরুল ফিরে আসছিল। সাহেব বললেন, না যেও না তুমি, মনিবের কথা অমান্য করা চলে না। নজরুলকে থামতে হলো। সাহেবের চোখে তখন রং ধরেছে। বললেন, তুমি তো রোজ আমার সঙ্গে থাকো, বলো তো আমি মাতাল হই কিনা? নজরুল বললে, আজ্ঞে না। সাহেব বললেন, পল শুনলে তো, নাও ঢালো এবার। বলেই তিনি তার হাতের গ্লাসটা বাড়িয়ে ধরলেন। আর বেশিক্ষণ সেখানে থাকা নিরাপদ নয়। নজরুল বললে,
শেষ হলে ডাকবেন, আমি এইখানেই আছি। এই বলে সে তাড়াতাড়ি পালিয়ে এসে ঢুকলো লোলার ঘরে। লোলা বললে, মিছে কথা বললে যে? পৃষ্ঠা 106। নজরুল বললে, না, মিছে কথা আমি বলি না। লোলা হাসতে লাগলো। সাহেব মাতাল হয় না এই কথা তুমি বললে? নজরুল বললে, শুনবে তবে? বলো। নজরুল বললে, এখান থেকে প্রসাদপুর যেতে কত সময় লাগা উচিত বলতে পারো? লোলা বললে, আমি কি কোনোদিন গেছি যে জানবো? তাছাড়া আমি খোঁড়া মানুষ, তোমার যদি 1 ঘন্টা লাগে তো আমার লাগবে 5 ঘন্টা। নজরুল বললে, 8 ঘন্টার পথ, আমাদের লাগে 2 ঘন্টা। সাহেব টলতে টলতে চলে, বারে বারে হোঁচট খায়, দড়াম করে আছাড় খেয়ে পড়ে রাস্তার ওপর। হাত বাড়িয়ে ধরতে গেলেই কিন্তু চেঁচিয়ে ওঠে, বলে, খবরদার বলছি, গায়ে হাত দিও না, আমি মাতাল হইনি। কথাটা শুনে লোলা হো হো করে হেসে ওঠে। নজরুল বলে, হাসছো কেন? বলো, আমি মিছে কথা বলেছি? হাসতে হাসতে লোলা মাথা নেড়ে বলে, না। নজরুল বলে, এমনি রোজ দেওয়াল ধরে ধরে বাড়ি ঢুকে সোজা একেবারে বিছানায়। হাসি থামিয়ে লোলা জিজ্ঞাসা করে, ওয়াইফ কিছু বলে না? কথাটার জবাব দিতে পারে না নজরুল। মাথা হেঁট করে খানিক চুপ করে থেকে বলে, জানি না। পলের কোয়ার্টারের পেছন দিকে কিচেন গার্ডেন করবার মতো খানিকটা জায়গা ছিল, কাঁটার তার দিয়ে ঘেরা। নোরার ইচ্ছে ছিল সেখানে 2টো আনাজপাতির গাছ লাগাবার, কিন্তু সংসারের সব দিক একা দেখতে গিয়ে সময় পায় না বেচারা। মনের স্বাদ মনেই থেকে যায়। পৃষ্ঠা 107। লোলা তার মায়ের সেই অতৃপ্ত বাসনা পূর্ণ করেছে। পাশের কোয়ার্টারের মালির কাছ থেকে গোটা 4-5 দোপাটি আর গাদা চেয়ে নিয়ে পুঁতেছিল সেই বাগানে। আর পুঁতেছিল একটি লাউয়ের বীজ। সেই দোপাটি আর গাঁদার গাছে ফুল ফুটেছে, আর কাঁটা তারের বেড়া বেয়ে লাউয়ের লতা উঠেছে। লোলার আনন্দের আর সীমা নেই। দেখা যায় প্রতিদিন ভোরে উঠে সে তার ক্যানভাসের চেয়ারটি টানতে টানতে বাগানের ধারে নিয়ে এসে চুপটি করে বসে থাকে। একদিন সে নোরাকে ডেকে বললে, না মা, কাল থেকে আমি আর এখানে বসবো না। কেন রে? লোলা বললে, আজ কদিন থেকেই একজন সাহেব এসে আমাকে নানা রকম কথা জিজ্ঞাসা করছে। বলছে, সৎ বাপের সংসারে তুমি কি সুখে আছো লোলা? আমার সঙ্গে চলে এসো, আমি তোমাকে বিয়ে করব। নোরা বললে, কথাটা তক্ষুনি আমাকে বললি না কেন? লোলা বললে, আমি তো তার সম্মুখে উঠে দাঁড়াতে পারি না মা, চেঁচিয়ে ডাকলেই তো পারতিস। লোলা বললে, 2বার ডেকেছিলাম, তুমি শুনতে পাওনি। বলেই সে ঘন ঘন তাকাতে লাগলো তার মুখের দিকে। নোরা জিজ্ঞাসা করলে, কিছু বলবি? লোলা কিছুক্ষণ চুপ করে থেকে বললে, প্রথমে ভেবেছিলাম ভালো কথা বলছে বলুক, তাই প্রথম 2 দিন তোমাকে ডাকিনি। তারপর ধীরে ধীরে আমার কেমন যেন মনে হতে লাগলো। মনে হলো লোকটার সব কথা মিছে কথা, লোকটা অভিনয় করছে। বললাম, আমার মাকে বলো। তখন সে কি বললে জানো? বললে, না, তোমাকে আমার সঙ্গে পালাতে হবে, যদি না যাও আমার লোক, পৃষ্ঠা 108, জোর করে তোমাকে তুলে নিয়ে যাবে। তখন ভয় পেয়ে যেই ডাকলাম তোমাকে, লোকটা তক্ষুনি পালিয়ে গেল। নোরা বললে, এবার এলে ডেকে দিস। লোলা বললে, আমি আর বাইরে বেরুবই না। দিন কতক পরে একদিন দুপুরবেলা পল তখন কাজে বেরিয়ে গেছে। নোরা আর লোলা 2টো মেয়ে মাত্র বাড়িতে। এমন সময় এক বুড়ো সাহেব, হাতে লাঠি, চোখে চশমা, হঠাৎ এসে দাঁড়ালো নোরার কাছে। লোকটাকে দেখে নোরা চমকে উঠেছিল প্রথমে। হ্যালো নোরা, হাউ ডু ইউ ডু? গলার আওয়াজ শুনে চিনতে দেরি হলো না। প্রথম যৌবনে ভালোবেসে যাকে বিয়ে করেছিল তার সেই প্রথম পক্ষের স্বামী বেটস, লোলার বাবা। নোরা এক দৃষ্টে তাকিয়ে রইল তার মুখের দিকে। বললে, এত বুড়ো হয়ে গেছো তুমি? বেটস বললে, বয়সও তো কম হলো না। গায়ের জামাটা ছেঁড়া, প্যান্টের হাঁটুর নিচে অনেকখানি সেলাই করা। নোরা জিজ্ঞাসা করলে, এরকম দুর্দশা তোমার হলো কেমন করে? তোমার এত টাকা? বেটস বললে, আজ তার আর একটিও নেই। গলার আওয়াজটা ধরে এলো। নোরার কেমন দয়া হলো লোকটির উপর। জিজ্ঞাসা করলে, কি খাবে বলো? নোরারও খুব সচ্ছল সংসার নয়, তবু তার মনে হলো বেটসকে যদি অন্তত একটা ডিমের অমলেট আর 1 পেয়ালা চাও সে খাওয়াতে পারে, মনে যেন একটু তৃপ্তি পাবে। পৃষ্ঠা 109। বেটস কিন্তু কিছুতেই খেতে চাইলে না। বললে, নো থ্যাঙ্কস, খেতে আমি আসিনি। আমি যে জন্য এসেছি শোনো, লোলাকে আমি নিয়ে যাব। এতদিন পরে এ আবার কিরকম কথা? অনুনয় বিনয় নয়,
কণ্ঠস্বরে কেমন একটা বলিষ্ঠ দাবির আভাস পাওয়া গেল। বললে, তাকে নিতেই আমি এসেছি। হঠাৎ যেন সুর কেটে গেল নোরার মনের। লোকটির সাজসজ্জা, লোকটির চেহারার সঙ্গে কথার যেন কোনো মিল নেই। এর চেয়ে বিনীতভাবে যদি সে তার নিজের কন্যাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইতো, নোরা বিপদে পড়ত, সহজে জবাব দিতে পারত না। নোরাও কেমন যেন একটু কঠিন হয়ে উঠল। বললে, খোঁড়া মেয়েটাকে এতদিন পরে হঠাৎ তোমার কেন মনে পড়লো বলতে পারো? সে কৈফিয়ত আমি দিতে পারবো না, তুমি তাকে দেবে কিনা তাই বলো। বেটস তার মোটা লাঠিটা মেঝের উপর বার কতক ঠুকলে খুব জোরে জোরে। নোরা বললে, যদি বলি দেব না, পারবে আটকে রাখতে? নোরা বললে, দুপুরবেলা তুমি কি মদ খেয়েছো বেটস? বেটস বললে, হ্যাঁ খেয়েছি। নোরা বললে, মাতালের কথা আমি বিশ্বাস করি না, তুমি যেতে পারো। লোলাকে না নিয়ে আমি যাব না। নিয়ে যাবে কি জোর করে? বেটস বললে, হ্যাঁ, দরকার হলে আমি তাও পারি। বুঝেছি, যে লোকটা লোলাকে বিয়ে করবে বলেছিল সে তাহলে তোমারই লোক? হ্যাঁ, আমারই লোক। লোলাকে সে বিয়ে করতেই চায়। পৃষ্ঠা 110। লোলাকে সে ভালো করে দেখেনি নিশ্চয়ই? দেখেছে। সে দেখা নয়, লোলাকে শুধু বসে থাকতে দেখলে মনে হয় খুব সুন্দরী মেয়ে, কিন্তু উঠে দাঁড়িয়ে হাঁটতে দেখলে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে হয়। বেটস বললে, তবু সে তাকেই বিয়ে করবে। নোরা বললে, তারপর যখন তাদের ছাড়াছাড়ি হয়ে যাবে তখন কি হবে? বেটস, ছাড়াছাড়ি হবে কেন? নোরা বললে, আমাদের ছাড়াছাড়ি হয়েছিল কেন? আমি তো কদাকার কুৎসিত ছিলাম না, লোলার মতো খোঁড়াও ছিলাম না। বেটস সে কথার জবাব দিতে পারলে না। বললে, তোমার সঙ্গে তর্ক আমি করতে চাই না। লোলাকে তুমি এমনিতে ছাড়বে না এই কথাই আমি জেনে গেলাম। দেখি তুমি কেমন করে ওকে আটকে রাখতে পারো। এই কথা বলে বেটস উঠে দাঁড়ালো। তারপর কটমট করে নোরার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। নোরার মাথাটা তখন ঘুরছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। লোকটি কোন দিকে যায় দেখবার জন্য বাইরে বেরিয়ে এলো সে, কিন্তু যাকে দেখবার জন্য সে বেরিয়ে এলো তাকে দেখতে গিয়ে নজরে পড়ল লোলা তার ঘরের চৌকাঠ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে দেখছে তার জন্মদাতা পিতার দিকে। হতভাগী সবই শুনেছে তাহলে। নোরার চোখ থেকে টসটস করে দুফোঁটা জল পড়ল তার জামার উপর। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। বিকলাঙ্গ ওই খোঁড়া মেয়েটাকে নিয়ে সারাদিন সে একাই থাকে। পৃষ্ঠা 111। তাদের এই কোয়ার্টারে দুপুরে আশেপাশের কোয়ার্টারগুলো ফাঁকা হয়ে যায়। বেটস যদি সত্যি সত্যি জোর করে নিয়ে যেতে চায় লোলাকে, পলকে বলে কোনো লাভ নেই, বেচারা কষ্ট পাবে শুধু শুধু। তার একমাত্র ভরসা গার্ড সাহেব। পুলিশে খবর দিলে কেমন হয়? নোরা ভাবলে, আসুক মিস্টার ঘোষ, তাকে জিজ্ঞাসা করবে তার কি করা উচিত। গার্ড সাহেবের আসার আশায় বসে রইল নোরা। মোটা একটা শাল কাঠের টুকরো পড়েছিল বাগানের কাছে। নোরা সেইটে হাতে নিয়ে লোলার ঘরে গিয়ে ঢুকলো। লোলা হাসতে হাসতে বললে, এ কি, তুমি আমাকে মারবে নাকি মা? এত দুঃখেও নোরার মুখে ম্লান একটু হাসি দেখা গেল। বললে, নে ইটে, রাখ হাতের কাছে। ঘরের জানলাটা সে খুলে দিয়ে বললে, ঘরে খিল বন্ধ করে বসে থাক লোলা, তোর বাবাকে আমি বিশ্বাস করতে পারছি না। বলতে বলতে আবার তার চোখ দুটো সজল হয়ে এলো। লোলা তার মাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলে। বললে, তুমি ভেবো না মা, তোমার কাছ থেকে কেউ আমাকে নিয়ে যেতে পারবে না। আরও কি যেন সে বলতে যাচ্ছিল, কিন্তু গলাটা তার ধরে এলো। কিছুই সে বলতে পারলে না। হরিণের মতো জলে ভরা দুটি চোখ তার মায়ের দিকে তুলে ধরে শুধু ডাকলে, মা। ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজলো। আর দেখা গেল আপন মনে গান গাইতে গাইতে নজরুল আসছে। আজকাল রোজই সে ঠিক এই সময়ে আসে প্রসাদপুর বাংলো থেকে। সাহেবের ডিউটির সঙ্গে সঙ্গে তারও ডিউটির সময় বদলে যায়। পৃষ্ঠা 112। নজরুলকে দেখে নোরা খানিকটা আশ্বস্ত হলো। তবু একজন জোয়ান বেটা ছেলে এলো বাড়িতে। এইবার পল আসবে, তারপর আসবে গার্ড সাহেবের গাড়ি। লোলার ঘরের দোরটা বন্ধ দেখে নজরুল ফিরে আসছিল। নোরা ডাকলে, লোলা, দরজা খোল। উনুন ধরে গেছে। নোরা গিয়ে ঢুকলো রান্নাঘরে। খাবার তৈরি করতে হবে, এক্ষুনি এসে পড়বে সবাই। ঠিক সময়ে পল এলো। তার সামনে খাবার ধরে দিয়ে নোরা বসলো তার সুমুখে। বেটসের কথা একটি একটি করে সবই সে তাকে বললে। পল বললে, ভেবো না, লোলাকে পারবে না নিয়ে যেতে, আইন তোমার দিকে।
দরকার হলে আদালতে যাব। নোরা ম্লান একটু হাসলে, বললে, দেখে যা মনে হলো আইন আদালতের ধারপাশ দিয়েও সে যাবে না। পল বললে, বুঝতে পেরেছি, ভদ্রলোকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন সে লোলাকে বিক্রি করে কিছু রোজগার করতে চায়। কথাটা শুনেই শিউরে উঠল নোরা। আবার তার চোখে জল এলো। বললে, দুপুরে সবাই কাজে চলে যায়, চারিদিক খাঁ খাঁ করে। বাড়িতে থাকি তো আমরা দুই মা আর মেয়ে। দুটো জোয়ান গুন্ডা নিয়ে যদি এসে দাঁড়ায় তো কি করতে পারি আমরা? পল একটু ভেবে বললে, কালই আমি পুলিশে একটা ডায়েরি করে রাখবো। কথাটা নিষ্পত্তি হবার আগেই গার্ড সাহেব এলেন। তিনিও শুনলেন সব কথা। শুনে তার বড় বড় চোখ দুটো লাল হয়ে উঠল। টেবিলের ওপর সজোরে এক কিল মেরে চেঁচিয়ে উঠলেন, দুখু! নজরুল এসে দাঁড়ালো। বলুন। পৃষ্ঠা 113। তুমি একটি কাজ করতে পারবে? সব কাজই তো করছি। সাহেব বললেন, তাহলে কোমর বাঁধো। লোলাকে নিয়ে চলে যাও আমার প্রসাদপুরের বাংলোয়। মেম সাহেবকে বলো দক্ষিণ দিকের ঘরখানা ওকে ছেড়ে দিতে, যে ঘরে পিয়ানো আছে। তারপর দেখি লোলাকে কে নিয়ে যেতে পারে। নজরুল বললে, লোলা কি পারবে অতখানি পথ হেঁটে যেতে? নোরা বললে, পারবে, তবে তাড়াতাড়ি হাঁটতে পারবে না, দেরি হবে। সাহেব বললেন, তা হোক, আমি রইলাম এইখানে। লোলাকে রেখে তুমি ফিরে এসো। লোলার জিনিসপত্র পরে নিয়ে যাবে। সাহেবের যে কথা সেই কাজ। নোরাও ভাবলে সেই ভালো। লোলাকে কিছুদিনের জন্য সরিয়ে দিলে সব ঝঞ্ঝাট চুকে যায়। কিন্তু যাবার সময় নোরা কি ভাবলে কে জানে। বললে, আমিও যাচ্ছি লোলার সঙ্গে, ওকে ওখানে রেখেই আমি আবার ফিরে আসছি। এই বলে লোলার জামা জুতো একটা সুটকেসে ভরে নিয়ে নোরাও বেরিয়ে পড়ল তাদের সঙ্গে। পরের দিন দুপুরে বেটস আবার এলো। জামা ইস্ত্রি করছিল নোরা। লোলাকে রেখে এসেছে প্রসাদপুরে। বাড়িটা তার একেবারে ফাঁকা হয়ে গেছে। চোখের জল কিছুতেই মানা মানছে না। ঠিক এমনি সময় বেটস এসে দাঁড়ালো তার কাছে। বললে, কি ঠিক করেছ বলো, কাঁদছ কেন? নোরা বললে, কেন কাঁদছি শুনবে? লোলা কাল রাত্রে পালিয়েছে। কথাটা শুনেই দপ করে জ্বলে উঠল বেটস। বললে, পালিয়েছে না তুমিই তাকে সরিয়ে দিয়েছ? পৃষ্ঠা 114। কোথায় সরাবো? আমার সরাবার কোনো জায়গা আছে? এই বলে নোরা কাঁদতে লাগলো। কি জানি কেন বেটসের বিশ্বাস হয়ে গেল কথাটা। বললে, পালাবেই তো, এতদিন পালায়নি, এই যথেষ্ট। বয়সটাও তো তার কম হয়নি। নোরা বললে, না, পালালো তোমার জন্য। তুমি যদি কাল চিৎকার করে ওইসব কথা না বলতে, তাহলে হয়তো এমন করে আমাকে ছেড়ে চলে যেত না। বেটস জিজ্ঞাসা করলে, কার সঙ্গে পালিয়েছে জানো? নোরা হঠাৎ বলে ফেললে, একজন মুসলমান বয়ের সঙ্গে। কথাটা বলেই তার মনে হলো বলা উচিত হলো না তার। বেটস জিজ্ঞাসা করলে, কি নাম তার, কোথায় বাড়ি? নোরা বললে, তা আমি কেমন করে জানবো? কার বয় তা তো জানো। নোরা ভয়ে ভয়ে বলে ফেললে, ব্রাঞ্চ লাইনের একজন গার্ড সাহেবের বয়। তার নাম ঠিকানা জানবার জন্য পাঠিয়েছি পলকে। বেটস বললে, আমি দেখছি। এই বলে সে উঠে দাঁড়ালো। নোরা তখন ভয়ে থরথর করে কাঁপছে। এ কি করলে সে? এতখানি তাকে না বললেই হতো। গার্ড সাহেবের হদিশ পেয়ে যদি সে প্রসাদপুরে চলে যায়। বেটস চলে গেল। নোরা কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। কোনো কাজেই তার মন বসল না। গার্ড সাহেব আসতেই নোরা তাকে বললে সব কথা। বললে, একটা মিথ্যে কথা বলতে গিয়ে আমার মাথার ভেতরটা কেমন যেন গোলমাল হয়ে গেল, আমি যা তা বলে ফেললাম। পৃষ্ঠা 115। সাহেব বললেন, বলেছ, বেশ করেছ। কি করবে ও? আমার ওখান থেকে লোলাকে বের করবার সাধ্য ওর নেই। নোরা বললে, কিন্তু গার্ড সাহেবের মুসলমান বয় কথাটা বলা আমার অন্যায় হয়েছে। কথাটা সাহেব হেসে উড়িয়ে দিলেন। বললেন, কিছু অন্যায় হয়নি। আমার সঙ্গে বেটসের দেখা হলে বলতাম, তুমি গুন্ডা নিয়ে এসে হাঙ্গামা করতে পারো। এরা গরিব মানুষ, সহায় সম্বল কিছু নেই। তাই আমি লোলাকে নিয়ে গিয়ে রেখেছি আমার বাড়িতে। তোমার ক্ষমতা থাকে তো একবার চেষ্টা করে দেখতে পারো। এই কথা বলবার পরেও সাহেবের কি মনে হলো কে জানে। পরের দিন সকালে চায়ের পেয়ালাটি হাতে নিয়ে ডাকলে, দুখু। নজরুল এসে দাঁড়াতেই বললেন, দিন কতকের জন্য তুমি গা ঢাকা দিতে পারো? পারি। সাহেব বললেন, তাহলে আজই তুমি খেয়ে দিয়ে চলে যাও। এই বলে 50টি টাকা তিনি তার হাতে গুঁজে দিলেন। টাকাগুলো হাতে নিয়ে নজরুল বললে, এত কেন? সাহেব বললেন, এত নয়,
25 টাকা হিসাবে তোমার 2 মাসের মাইনে। নজরুলের চাকরি এইখানেই খতম। সেই যে সে গা ঢাকা দিয়েছিল, জীবনে আর কোনো দিনই সে প্রসাদপুরের বাংলোয় ফিরে যায়নি। এই শ্রুতিগ্রন্থটি দৃষ্টিহীন এবং কালির লেখা পড়তে অসমর্থ মানুষদের জন্য সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে রেকর্ড করা হয়েছে। এর কোনো বাণিজ্যিক ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।